বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো বেশ দীর্ঘদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে করোনা পরিস্থিতির কারণে তোমরা ঠিকমতো কলেজে যেতে পারছো না, বা এটা এত বড় একটা ভয়াবহ আকার ধারণ করেছে যে সারা বিশ্ব আজকে তোলপাড় অবস্থায় চলে গেছে। তো যাই হোক, তো আশা করি যে কষ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাসে, তোমরা নিশ্চয়ই এটা দেখবে এবং দেখে উপকৃত হবে। চলো যাই, আমরা আমাদের আজকের নির্ধারিত ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করব সে সম্পর্কে যাই। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের পর্যাবৃত্ত যে গতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে মূলত একটু আলোচনা করতে চাই। তো চলো যে যাই, আমরা ক্লাসে শুরু করি। তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি, তো পর্যাবৃত্ত গতি কাকে বলে এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে কি বলা যাবে। যেমন সংজ্ঞাটা এরকম তোমাদের বইয়ে হয়তো দেওয়া আছে যে যদি কোনো গতিশীল বস্তু যদি তার গতিপথটা এমন হয় যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে একটি নির্দিষ্ট সময় পর পর সেই একই বিন্দু দিয়ে যদি অতিক্রম করে, তখন এরকম তার গতিপথকে আসলে আমরা তার এই গতির অবস্থাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে সেখানে ঘড়ির কাঁটার গতি, ফ্যানের গতি, একটা চাকা, ঘূর্ণায়মান একটি গাড়ির চাকা, এরকম গতি। তাহলে কি বলা হচ্ছে যে এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে একটি ঘড়ি যদি আঁকায় দেখাই চেষ্টা করি, তাহলে দেখো এটা 12, এটা 6, 3, 9। তাহলে একটা সেকেন্ডের কাঁটা খেয়াল করে দেখো একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু সে কিন্তু 12কে অতিক্রম করতেছে। তাহলে এই ঘড়ির কাঁটার এই গতিটাকে আমরা অবশ্যই কি বলবো? পর্যাবৃত্ত গতি। তো তাহলে আর কি, যেমন ফ্যানও কিন্তু যদি আমরা ফ্যানের সুইচটা দিয়ে দিলে কি হয়, ফ্যান ঘুরতে থাকে। তাহলে এটার গতিও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। একই সাথে আমরা আরও কিছু বলতে পারি যে একটা চাকার গতি পর্যাবৃত্ত গতি, এভাবে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি। এছাড়াও আরও আমরা বলতে পারি স্প্রিংয়ের গতির মধ্যে এটাও পড়ে, তবে সেটার একটু সংজ্ঞায় একটু পার্থক্য আছে, সেটাও আমরা দেখবো আছে। তাহলে উদাহরণ হিসেবে এই পর্যাবৃত্ত গতিটা তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন এই যে পর্যায়বৃত্ত অবস্থা বা পর্যায়ক্রম কয় ভাগে হতে পারে দেখো। স্থানিক একটা পর্যায়ক্রম হতে পারে, যেমন ধরো টাইলস একটি, মানে এটা স্থানিক, মানে একটি নির্দিষ্ট অবস্থা পর পর ওই একই জিনিসের ফিরে আসা। দেখবা যে টাইলসের ডিজাইনগুলো কেমন থাকে, যে অবস্থানগত পর্যায়ক্রম, একটি নির্দিষ্ট দূরত্বের পর পর ওই একই জিনিসের আবার অবস্থান, স্থানিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রমটা কেমন হতে পারে, যেটা ঘড়ির কাঁটা, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থা, এটা হচ্ছে স্থানিক কালিক পর্যায়ক্রম। কালিক মানে সময়, কাল মানে সময়, আর স্থানিক মানে স্থানটা একই ক্রমে বারবার ফিরে আসছে। তো সবচেয়ে ভালো উদাহরণটা কি, সেটা হচ্ছে যে টাইলসের বাসা বাড়িতে যে সকল টাইলস থাকবে, দেখবা টাইলসের একটা ফুলের ডিজাইন একটি নির্দিষ্ট দূরত্ব পর পর একই রকম সেই ফুলগুলো দেখতে পাওয়া যায় এরকম। আর কালিক মানে সময়, একটা নির্দিষ্ট সময় পর পর ওই অবস্থানটা আবার ফিরে আসা, এটাকে বলা হচ্ছে কালিক পর্যায়ক্রম। তো এরপরে আমরা চলে যাই যে সরল সন্ধিত স্পন্দন ব্যাপারটা কি। এটাও এক ধরনের কিন্তু পর্যাবৃত্ত গতি। কেমন, যে সরল সন্ধিত স্পন্দনের একটা উৎকৃষ্ট উদাহরণ যদি আমরা দিয়ে দিই, যেমন স্প্রিং এর গতি। আমরা জানি যে একটি স্প্রিংকে যদি টেনে যদি ছেড়ে দেওয়া হয় বা সংকুচিত করে যদি ছেড়ে দেওয়া হয়, তখন সেই স্প্রিংটা কি অবস্থায় হয়। দেখো যে আমরা একটি স্প্রিংকে, তো এই স্প্রিংটাকে যদি আমরা এখান থেকে টেনে ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা কি হবে, উপরে নিচে এভাবে কিন্তু দোল খেতে থাকবে। আমরা যদি এটাকে টেনে যদি ছেড়ে দিই, ধরো এই অবস্থা,
আমরা যদি এটাকে টেনে ছেড়ে দিই, ধরো এই স্প্রিংটা এটা তার সাম্য অবস্থা, আমরা যদি এটাকে একটু টেনে যদি ছেড়ে দিই তাহলে স্প্রিংটা কি হবে, এই উপরে উঠবে, উঠতে 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 সংকুচিত অবস্থা এরকম সাম্য অবস্থা থেকে ক্রস করে আরো কিছুটা উপরের দিকে উঠবে, উঠে আবার দেখো সে কিন্তু আবার আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে, নামতে নামতে এক সময় সাম্য অবস্থাকে ক্রস করে আবার সে কিন্তু নিচের দিকে চলে আসবে। তার মানে এই অবস্থায় আমরা টেনে ছেড়ে দিয়েছি, আবার কিন্তু সে কোনো এক সময় যায় আবার এই জায়গায় আসতেছে। তার মানে পর্যাবৃত্ত গতির মধ্যে একটা কথা আমরা বলছিলাম যে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে। তার মানে এই যে এই অবস্থাটা আমরা তার প্রাথমিক অবস্থাটা এইখানে কিন্তু নিয়ে এসে ছেড়ে দিয়েছিলাম, সে কিন্তু কোনো এক সময় সে একেবারে সংকুচিত হয়ে উপরে চলে গেছে, যাওয়ার পরে আবার কিন্তু সে পুনরায় এই অবস্থা থেকে আবার উপরের দিকে উঠতেছে। তার মানে একটি নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে এভাবে বিষয়টাকে অতিক্রম করছে। তার মানে এটা একটা পর্যাবৃত্ত গতি। কিন্তু এই পর্যাবৃত্ত গতির মধ্যে একটা রহস্য লুকায়িত আছে। কি আছে খেয়াল করে দেখো, যে সে এই যে সংকুচিত অবস্থায় এই প্রাথমিক এই অবস্থা থেকে সে যে এই অবস্থায় যাচ্ছে, আবার সে কিন্তু পুনরায় উল্টো দিকে ফিরে আসতেছে। যাওয়ার সময় যেদিকে যাচ্ছে, আসার সময় কিন্তু সে আবার পুনরায় বিপরীত দিকে ফিরে আসছে। বাট ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, যে ঘড়ির কাঁটার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটতেছে না। ঘড়ির কাঁটার ক্ষেত্রে এই যে এটাকে যদি আমি সেকেন্ডের কাঁটা যদি মিন করি, তাহলে এই ঘড়ির কাঁটা কিন্তু ঠিক 60 সেকেন্ড পরে ঠিক 12টাকে আবার অতিক্রম করবে। তার মানে একই বিন্দুকে সে একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করতেছে। কিন্তু এমন না যে প্রথম 30 সেকেন্ড সে এইদিকে গেল, পরের 30 সেকেন্ড সে উল্টো দিকে ঘুরলো, এই ঘটনাটা কিন্তু ঘটতেছে না। বাট এইখানে কিন্তু সেটা ঘটতেছে। অর্থাৎ সে কিন্তু আমরা যখন এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দিয়েছি, সে কিন্তু নিচে চলে থেকে আবার আস্তে 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 উপরে উঠতেছে। তার মানে সে কিন্তু গেল, যাওয়ার পরে সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পরে সে কিন্তু পুনরায় আবার বিপরীত দিকে সে কিন্তু প্রত্যাবর্তন করতেছে, করে আবার কিন্তু সে আসতেছে। বাট এখানে কিন্তু সেই ঘটনা ঘটে নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সরাসরি কি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে দিয়ে অতিক্রম করছে, এখানেও তাই ঘটতেছে। বাট এখানে একটু অতিরিক্ত একটা কি হয়েছে, ভেজাল ঢুকে গেছে। সেটা হচ্ছে যে এই যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, কিন্তু তার যাত্রাপথে প্রথম অর্ধেক সময় যেদিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় তার উল্টো দিকে আসতেছে। এই ধরনের পর্যাবৃত্ত গতিকে আমরা বলতেছি, এই যে আলাদা যে বৈশিষ্ট্য, এটার চেয়ে একটু আলাদা যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে আমরা কি বলতেছি, সরল সন্ধিত স্পন্দন। এটাকে আমরা কি বলতেছি, সরল সন্ধিত স্পন্দন। অর্থাৎ যে অর্ধেক এদিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় অন্যদিকে ফিরে আসতেছে। কিন্তু আচ্ছা, আরো আরেকটা বৈশিষ্ট্য আছে যার কারণে আমরা আরো দৃঢ়ভাবে বলতে পারবো। সেটা হচ্ছে যে এই সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে, সেটা হচ্ছে যে ত্বরণ সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক। ত্বরণ যেদিকে হবে, সরণ তার বিপরীতমুখী এবং এটা হচ্ছে সমানুপাতিক। কিরকম ভাবে খেয়াল করে দেখো, যে আমরা যখন স্প্রিংটাকে যখন টানছিলাম, আমরা যে কোনো মুহূর্তে ছেড়ে দিলে কি হবে, স্প্রিং কিন্তু সে পূর্বের অবস্থায় ফিরে যেতে চাবে। আমরা স্প্রিংকে যখনই আমরা টানতেছি, স্প্রিং কিন্তু ভেতরে ভেতরে এই টানাটাকে সে পছন্দ করতেছে না। সোজা ভাষায় যদি বলি, স্প্রিং কিন্তু এই যে আমরা বাইরে থেকে যে প্রযুক্ত বল দিচ্ছিলাম, এই বলের বিরুদ্ধে সে একটা ভিতরে ভিতরে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য সে একটা বল প্রযুক্ত করছিল। অর্থাৎ তার ক্ষেত্রে ওইটার বলের নাম হচ্ছে প্রত্যয়নী বল, পূর্বের অবস্থায় ফিরে যেতে চাচ্ছে। অথচ স্প্রিংকে আমরা বাইরের বল দ্বারা টেনে তাকে লম্বা করতেছি, অথবা স্প্রিংটাকে আমরা কি করতেছি, বল প্রযুক্ত করে আমরা সংকুচিত করছি, কিন্তু স্প্রিং সংকুচিত হতে চাচ্ছে না। স্প্রিং তার ভেতরে ভেতরে এটা পূর্বের অবস্থায়, অর্থাৎ এই মাঝখানের এই অবস্থায়, সাম্য অবস্থায় সে ফিরে যেতে চায়। তাহলে এই যে ফিরে আসতে চায় বা এরকম তার ভেতরে ভেতরে যে উদ্ভূত বল, এই বলটার নামকে আমরা কি বলতেছি, প্রত্যয়নী বল। তো এই বলটার বিরুদ্ধে আমরা যখন তাকে প্রসারিত করছি, অথবা এই বলের বিরুদ্ধে আমরা যখন তাকে সংকুচিত করছি, তার মানে এই যে এই অবস্থা থেকে আমরা যতটুকু পরিমাণ প্রসারিত করছি, এটা হচ্ছে যে সেই সরণ, অথবা যতটুকু সে সংকুচিত হয়েছে এটা সেই সরণ। তাহলে আমরা এখানে আরো একটা বৈশিষ্ট্য সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে বলতে পারি,
যে আমরা এই যে সরণটা ঘটতেছে, এই সরণটা কি স্প্রিং এর ভেতরে নিজে থেকে যে উদ্ভূত বল, প্রত্যয়নী বল, সেই বল এই সরণের বিপরীতমুখী কাজ করতেছে। অর্থাৎ ওই বল তাকে সাম্য অবস্থায় রেখে দেওয়ার চেষ্টা করতেছে, বাট আমরা তার সরণ ঘটাইছি বা প্রসারিত করেছি অথবা সংকুচিত করেছি এক্স পরিমাণ। তার মানে আমরা সরণ যেদিকে ঘটাচ্ছি বল বা ইনডাইরেক্টলি যেটা ত্বরণ সেটা কিন্তু তার বিপরীতমুখী এবং সেটা সমানুপাতিক। অর্থাৎ এই প্রত্যয়নী বলকে আমরা লিখতে পারি এফ দ্বারা। এফ কার সমানুপাতিক? এক্স এর সমানুপাতিক এবং বিপরীতমুখী এখানে। তার মানে আমরা যদি মনে করি যে এফ, যেহেতু এটা একটা বল, তার মানে এর মধ্যে কি আছে? ত্বরণ এফ সমান এম এ, সমানুপাতিক কি? এক্স। তার মানে এ সমানুপাতিক আমরা কিন্তু এটাকে এক্স বলতে পারি, মাইনাস এক্স এটাকে বলতেই পারি, কারণ এফটা হচ্ছে বল, ভর হচ্ছে ধ্রুবক। তাহলে এ সমানুপাতিক মাইনাস এক্স। তাহলে সরল সন্ধিত স্পন্দন কিন্তু আরেকটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা স্পেসিফিক ভাবে এই বৈশিষ্ট্য থাকলে বলে দিতে পারবো যে এটা একটা সরল সন্ধিত স্পন্দন। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে ত্বরণ সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক। বিপরীতমুখীর কারণে এখানে মাইনাস সাইনটা চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দন গতির আরেকটি বৈশিষ্ট্য। এখানে আরো আরেকটা কথা বলা যায়, এই যে ভেতরে উদ্ভূত যে বলটা ক্রিয়া করছে, এই বলটা মূলত কি? এই সাম্য অবস্থা বিন্দু অভিমুখী। এই বিন্দু অভিমুখী ব্যাপারটা কিরকম? আমরা যখন এটাকে প্রসারিত করেছি, এই যে অতিরিক্ত যত অংশটুকুকে আমরা যে প্রসারিত করেছি, এই অংশটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এই প্রত্যয়নী বল তাকে কি এই অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ যখন আমরা প্রসারিত করেছি তখন সে এখানে যেতে চায়, আবার যখন সংকুচিত করছি তখন কিন্তু আবার সে এই অবস্থায় আসতে চায়। সংকুচিত করলে নিচের দিকে ক্রিয়া করছে, প্রসারিত করলে সে উপর দিকে ক্রিয়া। অর্থাৎ এই সাম্য অবস্থায় এই বিন্দু অভিমুখী তার কিন্তু এই বলের দিক বা ত্বরণের দিক ওই বিন্দু অভিমুখে। তাহলে আমরা সরণ যেদিকে করতেছি, ত্বরণ কি? তাহলে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে কিন্তু কাজ করতেছে। এখানে ত্বরণ অথবা বল ওই বিন্দু অভিমুখে, এই বিন্দুটাকে সাম্য অবস্থা অভিমুখী কাজ করতেছে। তাহলে আমরা সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি যে বল সরণের সমানুপাতিক বিপরীতমুখী, অথবা ইনডাইরেক্টলি এটা বলতে পারি ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এবং তারা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এছাড়া আরো বৈশিষ্ট্য থাকে কি? যে তার যাত্রাপথে যেদিকে যায় বাকি অর্ধেক পথ, এই যাত্রাপথটাকে মোট সময় যদি আমরা টি ধরি, যে এখান থেকে যে আবার সংকুচিত হয়ে আবার এই জায়গায় আসতে যদি টি সময় হয়, অর্থাৎ স্পন্দন কাল বা পর্যায়কাল যদি টি সময় হয়, এই টি সময়টা মোট দুটো ভাগে ভাগ। প্রথমে সে যেদিকে যাবে ফিরে আসবে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ এই গতিপথটা কিন্তু চেঞ্জ হচ্ছে তার। প্রথম বাকি অর্ধেক যেদিকে যাবে পুনরায় বাকি অর্ধেক সময় ঠিক তার উল্টো দিকে পূর্বের অবস্থায় সে ফিরে আসবে, অর্থাৎ যেদিকে যাবে তার বিপরীতমুখী হয়ে সে আবার ফিরে আসবে। এবং সেই এই যাত্রাপথ এখানে যে প্রত্যয়নী বল ক্রিয়েট হবে, সেই প্রত্যয়নী বলটা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি প্রখর যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো বলতে পারি। আর শুধু পর্যাবৃত্ত গতি সেটাকে আমরা যদি বলে থাকি, সেটা কি? যে একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে সে অতিক্রম করে। হ্যাঁ, এখানেও তাই ঘটতেছে, বাট এটাকে আমরা পর্যাবৃত্তর মধ্যে সরল সন্ধিত স্পন্দন কেন বলতেছি? কারণ হচ্ছে যে সে যে সময় একদিকে যাচ্ছে বাকি আরেকটা সময় অর্ধেক সময় সে কিন্তু উল্টো দিকে ফিরে আসছে, এবং সরণ হচ্ছে কি? ত্বরণের সমানুপাতিক বিপরীতমুখী। এই বৈশিষ্ট্যটা কিন্তু এর মধ্যে অতিরিক্ত আকারে আছে, এই জন্য একে আমরা বলতেছি সরল সন্ধিত স্পন্দন, যদিও এটা একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন গতি। আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এছাড়াও এরকম আরেকটা গতিপথ আছে, যেমন আমরা দোলক, সরল দোলকের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। সেটা কিরকম? সেটাও কিন্তু সরল রৈখিক হতে পারে। যেমন ধরো এই অবস্থায়, এখানেও কিন্তু তাই। খেয়াল করে দেখো যে এখানেও কিন্তু এই তার যাত্রাপথে এখান থেকে সে কিন্তু যখনই আমরা এটাকে নিয়ে গেছি
আমরা আমরা যদি এই দোলকটাকে একটু সরাই নিয়ে যাই, তাহলে ওই দোলক কিন্তু কি এই বিন্দুতে আসতে চায় কিন্তু। তার মানে এখানেও সেই স্প্রিং এর মতোই কিন্তু তার চারিত্রিক গুণাবলী দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি দোলকটাকে এখান থেকে এই দিকে যদি সরাইতে থাকি, তাহলে এই দোলকটা ভেতরে ভেতরে একটা বল অনুভব করে, সেই বলটা কি তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চায়। বাট আমরা স্মরণ ঘটাইছি কোন দিকে? স্মরণ ঘটাইছি কিন্তু তাকে এই দিক। তার মানে বল এবং স্মরণ পরস্পর বিপরীতমুখী। তার মানে ত্বরণ এবং স্মরণ পরস্পর বিপরীতমুখী, এবং এই বল কোন বিন্দু অভিমুখে? এই বিন্দু। দেখো যখন এখান থেকে আমরা একটু ছেড়ে দিব, তখন সে কিন্তু এই বিন্দুতে আসতে চায়। এই বিন্দুতে আসার ফলে এখান থেকে ক্রস করে আবার এদিকে চলে যাচ্ছে জড়তার কারণে, গতি জড়তার কারণে। যখনই সে আবার এইদিকে চলে আসছে, তখনই আবার বল কিন্তু উল্টো দিকে প্রয়োগ করে এই বিন্দুর কাছে আসতে চায়। তার মানে এই যে এইভাবে সে কিন্তু দুলতে থাকে, এটাকে আরো বলা হয় সরল দোল গতি। আরেকটা মজার ব্যাপার হলো এই সরল এবং রৈখিক হতে হবে। সরল দোলকের বা সরল স্পন্দিত গতি এটা সরল রৈখিক। এখন অনেকে প্রশ্ন আসে, স্যার এটা তো সরল রৈখিক হইলো কিভাবে? এত যদি আমি যদি এইদিকে উঁচা করি বা এইদিকে তাহলে তো একটা বৃত্তীয় অবস্থা তৈরি হয়ে যায়। না, এখানে কিন্তু বৃত্তীয় অবস্থা তৈরি হবে না। কিভাবে? খেয়াল করে দেখো, এখানে যদি আমরা এই যে কৌণিক অবস্থাটা, এই কৌণিক অবস্থাটা যদি 4 ডিগ্রি এর সমান বা এর চেয়ে কিন্তু কম যদি রাখে, তাহলে কিন্তু অলমোস্ট এটা কিন্তু এই বৃত্তীয় অবস্থা না হয়ে মনে হবে যেন সরল এই পথেই কিন্তু যাচ্ছে। অর্থাৎ 4 ডিগ্রি কোণ মানে কি? খুবই ক্ষুদ্র একটা কোণ। তোমরা বুঝতে পারতেছো, 4 ডিগ্রি কোণ মানে এত ছোট একটা কোণ যে ওই কোণে যখন সে কম্পমান হতে থাকবে, তখন কিন্তু অলমোস্ট তার এই গতিপথটা আসলে সরল রৈখিকের মতোই হবে। এবং তখন সে কিন্তু এই স্প্রিং যেভাবে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়, সে কিন্তু একই রকম বৈশিষ্ট্য নিয়ে সেক্ষেত্রে কিন্তু হাজির হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সরল সঞ্চিত স্পন্দন ব্যাপারটাকে বুঝতে পারছো। তো এখন আমরা যাই, চলো এর কিছু সংজ্ঞা নিয়ে কথাবার্তা বলি। যেমন আমরা যদি বলি যে এটার পূর্ণ কম্পন কাকে বলে, তো পূর্ণ কম্পন যদি বলি, সরল সঞ্চিত স্পন্দনের পূর্ণ কম্পন যদি বলি, মনে করো যে এই জায়গা থেকে এই অবস্থানটা, এটা হচ্ছে এ অবস্থান, এটা মনে করো যে বি অবস্থান, এটা মনে করো সি অবস্থান। তো এখন সরল সঞ্চিত স্পন্দনের ক্ষেত্রে পূর্ণ স্পন্দন যদি আমরা বুঝতে চাই, তো মনে করো যে এইটা এ অবস্থান থেকে এই দোলকটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে সে কিন্তু যাচ্ছে যাচ্ছে এখানে তার ভেতরে ভেতরে যে বল সেটা এই বি বিন্দু অভিমুখে। তারপরে সে যেতে যেতে যখন এই বিন্দুকে আসার পরেও সে গতি জড়তার কারণে একে কিন্তু ক্রস করে চলে যাবে এইদিকে। যাওয়ার পরে সি বিন্দু থেকে আবার যখনই এইদিকে চলে যাবে, তখনই ভেতরে ভেতরে আবার বল প্রয়োগ হবে কোন দিকে? বি বিন্দু অভিমুখে। তখন স্মরণ ঘটতেছে আবার এইদিকে, আবার বল কিন্তু এই বি বিন্দু অভিমুখে কাজ করবে। তার মানে সি বিন্দুতে যাওয়ার পর পরে এই যখনই বি কে ক্রস করবে, তখনই বল কিন্তু আবার কিন্তু বি বিন্দু অভিমুখে ক্রিয়া করবে। বাট গতি জড়তার কারণে তখনও যতটুকু স্মরণ হবে সেই স্মরণ এই বলের সেক্ষেত্রেও দেখো সমানুপাতিক এবং বিপরীত মুখে। এরপরে সে সি বিন্দু থেকে আবার কিন্তু বি বিন্দুতে অভিমুখে আসার কারণে আসতে চাবে, এখানে বি বিন্দুকে ক্রস করে সে কিন্তু আবার এই বিন্দু অভিমুখে যাবে। যাওয়ার পরে এই যে ফিরে আসলো আবার এই বিন্দুতে, এই যে যাত্রা শুরু করেছিল এ থেকে, সে পুরো পথ সিতে গেছে, ঘুরে আবার এতে চলে আসছে। এই যে অবস্থা, তার মানে যে জায়গা থেকে গিয়েছিল আবার পুনরায় সেই বিন্দুতে ফিরে আসছে। এই যে ফিরে আসলো, এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। এখানে ক্ষেত্রে যে চিন্তাটা করা যায়, আমরা যদি এটাকে টেনে ছেড়ে দিই, তাহলে সে কিন্তু এই সাম্য অবস্থাকে অতিক্রম করে সে সংকুচিত হয়ে এরকম একটা অবস্থায় চলে যাবে। যাওয়ার পর সে আবার কিন্তু নিচের দিকে নামা শুরু করবে, নামতে নামতে আবার সাম্য অবস্থা থেকে অতিক্রম করে আবার সে পুনরায় কিন্তু সেই এই অবস্থায় ফিরে আসবে। তাহলে একটি নির্দিষ্ট সময় পর আবার সেই অবস্থায় ফিরে আসছে, এইরকম এই অবস্থাটার নাম বলা হচ্ছে পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন। এখানে বলে রাখে, তাহলে এই যে পূর্ণ স্পন্দন এটা আমরা পাইলাম, এই পূর্ণ স্পন্দন হতে যত সময় লাগে, পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দনের জন্য যত সময় লাগে সেটাকে আমরা কি বলে থাকি? পর্যায়কাল, যেটাকে টি দ্বারা আখ্যায়িত করে থাকে, বা এটাকে স্পন্দন কালও বলা হয়ে থাকে। স্পন্দন কাল, পর্যায়কাল অথবা স্পন্দন কালও আমরা বলে থাকি। তাহলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে এই যে সরল সঞ্চিত স্পন্দন গতিসম্পন্ন বস্তুর যে সময় লাগবে, সেই সময়টাকে আমরা কি বলতেছি? পর্যায়কাল বা স্পন্দন কাল। অনেক সময় এটাকে দোলন কালও
বলা হয়ে থাকে, যাতে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার আসো যে আমরা বলতে পারি যে এটা বিস্তার কাকে বলে। বিস্তার মানে হচ্ছে এই যে সাম্য অবস্থা থেকে সর্বাধিক যে দূরত্বে বামে বা ডানে সর্বোচ্চ যে দূরত্ব সে সরণ অতিক্রম করে, সর্বোচ্চ যে দূরত্ব। তাহলে এখান থেকে সর্বোচ্চ দূরত্ব আমি যদি বি থেকে এ পর্যন্ত ধরি, এটাই হচ্ছে তার বিস্তার, অথবা বি থেকে সি ধরি, এর বেশি যেতে পারতেছে না, তার মানে সর্বোচ্চ যে সরণ সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণকে বলা হচ্ছে এর বিস্তার। এই বিস্তারটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? স্মল এ অথবা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করে থাকে। তাহলে আমরা দেখলাম বিস্তার মানে সাম্য অবস্থা থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, যে সরণ সর্বোচ্চ সরণটাকে আমরা বিস্তার বলে থাকছি। তাহলে এই সাম্য অবস্থা থেকে স্প্রিংটা যদি সর্বোচ্চ এক্স পরিমাণ, এই এক্স তখন এক্স না বলে আমরা তখন কি বলবো? এ বলবো। আর আমি যেতে পারি এই পর্যন্ত, বাট গিয়েছি অল্প একটুখানি, তখন সেইটাকে যে কোনো দূরত্ব এক্স দ্বারা আমরা এটাকে নোট করব। কিন্তু সর্বোচ্চ যেটুকু যেতে পারে সেইটা এক্স তখন এ হয়ে যাবে, ওই সরণকে তখন আমরা বিস্তার বলে আখ্যায়িত করব। তাহলে সর্বোচ্চ সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে বামে বা ডানে বা সংকুচিত বা প্রসারণের ক্ষেত্রে, তখন সেটাকে আমরা কি বলবো? বিস্তার বলবো। এরপরে আসি যে কম্পাঙ্ক। খুবই সহজ, এটা আমরা ছোটবেলা এসএসসি থেকেও পড়ে আসতেছি। কম্পাঙ্ক মানে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন, মানে এই যে এ থেকে শুরু করে সিতে যে আবার এতে ফিরে আসা, এটাকে বলা হচ্ছে আমাদের একটা কম্পন। তা আমি এক সেকেন্ডে যদি এরকম দুইবার এতে বারবার ফিরে আসে, প্রথমবার গেল আসলো একবার, পরের বার আবার গেল আবার আসলো, এই যে পরপর দুইবার এরকম যদি হয় এক সেকেন্ডের মধ্যে, তখন আমরা তাকে কি বলবো? কম্পাঙ্ক 2 বলবো। অর্থাৎ এক সেকেন্ডে সে দুইবার এই ঘটনাটা ঘটেছে, পূর্ণ স্পন্দন সম্পন্ন করেছে দুইবার, এই জন্য তার কম্পাঙ্ক হবে 2। তার মানে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে তাকে আমরা কি বলছি? কম্পাঙ্ক বলছে ফিজিক্সের ভাষায়। তাহলে কম্পাঙ্ককে আমরা সচরাচর কি দ্বারা প্রকাশ করে থাকি? এন অথবা স্মল এফ দ্বারা সূচিত করা হয়ে থাকে। তাহলে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে এক সেকেন্ডের ভিতরে পূর্ণ স্পন্দন সম্পন্ন কয়বার করবে, ওই সংখ্যাটাই তার কম্পাঙ্ক। এর একক আমরা কি বলে থাকি? হার্জ বলে থাকি। এর এককটাকে আমরা হার্জ বলে থাকি, অথবা সাইকেল পার সেকেন্ড বলে থাকি, বা সাইকেল পার সেকেন্ড বলে থাকে, হার্জ বা সাইকেল পার সেকেন্ড। এটা কিভাবে? এই যে কম্পাঙ্ককে এফ কে আবার লেখা হয়ে থাকে যে প্রতি সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন সম্পন্ন করে থাকে। যে যদি টি সময়ে সে ক্যাপিটাল এন সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করে থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি এফ সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এন ডিভাইডেড বাই টি। এখানে এন এর ভ্যালুটা হচ্ছে স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা, আর টি হচ্ছে ওই স্পন্দন দিতে গেলে তার মোট সময় কত। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে থাকি, তাহলে এক সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন দিচ্ছে সেটা আমরা বলতে পারি। তাহলে এর এককটাকে আমরা কি বলতে পারি? হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড বলে থাকে। তো এই হচ্ছে। আবার আমরা টি সমান এটাও লিখতে পারি, টি সমান 1 ডিভাইডেড বাই এফ, এটাও কিন্তু আমরা বলে থাকি। তাহলে এফ এর ভ্যালু যদি এন বাই টি এটাকে বসানো যায় নিচে, তাহলে এটা উল্টায় যায় স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, এটা কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ টি সমান টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। অর্থাৎ আমরা যদি আরেকটু ভেঙে বলি, যে মনে করো যে আমরা 20টি কম্পন দিল মনে করো যে 40 সেকেন্ডে, 20টি কম্পন মানে পুরো কম্পন এ থেকে শুরু করে সি পর্যন্ত এসে আবার এতে এরকম যদি যায় তাহলে একটি কম্পন। তো এরকম 20টি কম্পন দিল এই দোলকটা, মোট তার সময় লাগে কত? 40 সেকেন্ড। তাহলে একটি কম্পনের সময়টা কত? তাহলে একটি কম্পন দিতে তার সময় লাগবে কত? 40 ডিভাইডেড বাই 20, তার মানে কত? 2 সেকেন্ড।
তাহলে খেয়াল করে দেখো, একটির জন্য সময় কত? 2 সেকেন্ড বরাদ্দ। আমরা তো এটাই বলছিলাম পর্যায়কালের সংজ্ঞার মধ্যে, আমরা এটাই বলছিলাম যে একটা স্পন্দন দিতে তার যে সময় লাগে, তাহলে খেয়াল করো এক্ষেত্রে একটি স্পন্দন দিতে তার সময় লাগে কত? 2 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে তার পর্যায়কাল টি সমান কত বের হলো? 2। তাহলে এখন আমার এই যে 40টা কি সময় টি, আর এই যে 20 হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে টি এর সমীকরণটা কিন্তু এইভাবে আমরা লিখতে পারি, টি সমান স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। অর্থাৎ মোট কম্পন দিতে তার যে মোট সময়, এটাই হচ্ছে সেইখানে স্মল টি হচ্ছে মোট সময়, ক্যাপিটাল এন হচ্ছে ওই সময়ে মোট কতটি কম্পন দিয়েছিল। তাহলে এইটাকে যদি এটা ভাগ করা যায় তাহলে ক্যাপিটাল টি অর্থাৎ স্পন্দনকাল বা পর্যায়কালের মান আমরা পেয়ে যাব। তাহলে পর্যায়কালের এককটা কি? যেহেতু এটা একটা সময়, তাহলে এটাকে আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করব। তাহলে কম্পাঙ্ককে আমরা কি হার্স বলতেছি বা সাইকেল পার সেকেন্ড বলতেছি, আর পর্যায়কালকে আমরা সেকেন্ড এককে এটাকে প্রকাশ করব। আচ্ছা, এরপরে আসে কৌণিক কম্পাঙ্ক বা হচ্ছে তোমার কৌণিক বেগ। ব্যাপারটা কি? তো খুবই মজার ব্যাপার হচ্ছে যে কৌণিক এই বৃত্তীয় গতির ক্ষেত্রে বা এরকম অবস্থার ক্ষেত্রে আমরা কৌণিক বেগ এবং কৌণিক কম্পাঙ্ককে একইভাবে কিন্তু সংজ্ঞায়িত করে থাকি। তো তোমাদের বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে এরকম যে প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে বস্তুর পূর্ণ ঘূর্ণন সংখ্যাকে কৌণিক কম্পাঙ্ক বলে। প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে বস্তুর পূর্ণ ঘূর্ণন সংখ্যা, প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে পূর্ণ ঘূর্ণন সংখ্যা, যেটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? ওমেগা। তাহলে ওমেগা সমান আমরা কি বলতেছি? প্রতি সেকেন্ডে আমরা প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে পূর্ণ ঘূর্ণন সংখ্যাকে কৌণিক কম্পাঙ্ক বলা হয়। এটাকে গাণিতিকভাবে লেখা যায় 2i পাই ডিভাইডেড বাই টি লেখা হয়। তাহলে 2i পাই ডিভাইডেড বাই টি, তাহলে 2i পাই এখন 1/t, এটা সমান কি লেখা যায়? এই তো এফ। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত ওমেগা সমান 2 পাই এফ এটাও লেখা যায়। তাহলে আবার ওমেগা সমান লেখা যায় 2 পাই, আমরা এফ সমান কিছুক্ষণ আগে যেটা জেনে আসলাম সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই টি, এটাও কিন্তু লেখা যায় 2 পাই এন ডিভাইডেড বাই টি। এটাও কিন্তু আমরা ওমেগা সমান লিখতে পারি 2 পাই বাই টি, অথবা ওমেগা সমান 2 পাই এফ ডিভাইডেড বাই 2 পাই এফ লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 2 পাই এন ডিভাইডেড বাই টি, এগুলো কিন্তু আমরা লিখতে পারি। এবং এক্ষেত্রে এর একক হচ্ছে কি? রেডিয়ান পার সেকেন্ড। এর একক কিন্তু রেডিয়ান পার সেকেন্ড। এখানে আমরা জানি যেহেতু পাই আছে, এটা রেডিয়ান এককে, কোণের মান হবে এটা বৃত্তীয়মূলক রেডিয়ান এককে হবে। আর নিচে দেখো সময় আছে, তার মানে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এভাবেই কিন্তু আমরা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগের সম্পর্কগুলা বলতে পারি। তো এটা কৌণিক কম্পাঙ্ক বলার আগে এটা কিন্তু কৌণিক বেগও। তো বেগের সংজ্ঞা কি আমরা জানি? দেখো, এটা একটু ক্লিয়ার করলে তোমাদের ভালো হবে। আমরা জানি যে কৌণিক বেগ কাকে বলে। তো কৌণিক বেগ হচ্ছে, আমরা যদি কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি, কৌণিক বেগ মানে কি? কৌণিক সরণ বেগের যে সিম্পল যে ব্যাখ্যা, কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। এখন মনে করো যে এটা একটা বৃত্তীয় অবস্থা, ঠিক আছে? এখন মনে করো কোনো বস্তু এই অবস্থান থেকে ফিরে আবার সে যদি এই অবস্থানে ফিরে আসে, তার মানে পুরো সে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এটাকে যদি রেডিয়ান এককে বোঝায় তাহলে সে কত? 2 পাই পথ অতিক্রম করে। এই 2 পাই পথ যেতে যদি তার ক্যাপিটাল টি সময় লাগে, তাহলে আমরা কি বলতে পারি? ওমেগা সমান 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে এইভাবেই কিন্তু ওমেগা সমান 2 পাই ডিভাইডেড বাই টি এভাবে লেখা যায় কিন্তু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়গুলো ধরতে পারছো আর কি। তো এখন চলো আমরা একটু ভেতরের দিকে যাই। এবার একটু আমরা এখানে